উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টর সহ অনেকে আহত, ক্লাস পরীক্ষা স্থগিত। স্থানীয়রা আরো বটি যা আছে তা নিয়ে আরো ঝাঁপিয়ে পড়তেছে। ওরা আমদানি আছে ভাই, আমরা অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা লাঠি নিয়ে কি করব ভাই? আমার বাচ্চাদেরকে কেন বাঁচানো হচ্ছে না? আমার ছোট ভাইদেরকে মারা হচ্ছে, আমার জুনিয়রদেরকে মারা হচ্ছে। এরকম একটা উত্তপ্ত পরিবেশে নিশ্চয় আপনি এখনো কয়েকটা দিন এখানে নিরাপত্তা রাখবেন। সংঘাত বন্ধে সবার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইটুকুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায়, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই জন্য সবারই সাহায্য এবং সহযোগিতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো, আইনি ভিত্তি নিয়ে পাল্টাপাল্টি মত। যমুনায় বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি, কমে আসছে মস্তিষ্কের রক্তক্ষরণ, জানালেন চিকিৎসক। ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি, বিদেশে চিকিৎসার আশ্বাস। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, ভাঙচুর। ডাকসুর ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ। এবার মর্যাদা রক্ষার আন্দোলনে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ। ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ। এবং পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধে আর কোনো ছাড় নয়, পাওয়া গেলেই জব্দ করার হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার। পাটের ব্যাগ বাজারজাতকরণের কার্যক্রমের উদ্বোধন। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে ফের সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রক্টর ও প্রভিসি সহ ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। এর আগে শনিবার রাতে প্রথম দফা সংঘর্ষে সহকারী প্রক্টর সহ ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে রোববার দুপুরে দ্বিতীয় দফা সংঘর্ষে জড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। দফায় দফায় সংঘর্ষে প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন সহ ৩৫ শিক্ষার্থী আহত হন। তবে ঘটনাস্থলে দেখা মেলেনি কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। সেনাবাহিনী যাওয়ার পর তারা আসিফ বিলা নামক একটা বাসায় গেট ভেঙে তারা আমাদের ছাত্রদের উপরে আরো হামলা করার চেষ্টা করছিল। বটি যা আছে তা নিয়ে আরো ঝাঁপিয়ে পড়তেছে। পুরো একটা রণক্ষেত্রের মতো অবস্থা হয়ে গেছে এখন। ওরা আমদানি আছে ভাই, আমরা অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা লাঠি নিয়ে কি করব ভাই? আমাদের প্রভিসি মার খাইছে, আমাদের ভিসি স্যার মার খাইছে, প্রভিসি স্যাররা। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, দ্রুত এখানে সেনাবাহিনী পাঠান। এর আগে শনিবার রাত 11:30টায় দেরিতে বাড়িতে প্রবেশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা রূপ নেয় সংঘর্ষে। এতে ৭০ জন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের মধ্যে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখছি এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছেন। এবং সকাল 11টার পর থেকে যে বিষয়টি আমরা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থী দ্বিতীয় দফায় যে সংঘর্ষে সেই ঘটনায় আহত হয়েছেন এবং তাদেরকে অনেককে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রক্টরকেও কিন্তু আমরা আহত হতে দেখেছি। সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে বিশেষ করে 1টা থেকে ভোর 5টা পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন 60 থেকে 70 জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। তাদের মধ্যে 40 জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আসলে গতকাল রাত থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নানা খবরাখবর সংগ্রহ করছিলেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারিফ। আমরা আসলে তার কাছে জানতে চাই, আসলে এই যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা, প্রশাসনকে বা পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে না কেন? গতকাল রাত 12টা থেকে আমি ঘটনাস্থলে উপস্থিত। তো আমি আসার পর থেকে পুলিশকে আমার নজরে আমি পাইনি। সেনাবাহিনী এসেছে ভোরের দিকে 3:20-এর দিকে এসে কিছু শিক্ষার্থীকে তারা উদ্ধার করে এবং সকাল 9টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা চলে যায়। এর মাঝখানে আমরা এই যে গতকাল রাত থেকে এখন প্রায় বেলা 2টা এই পর্যন্ত পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাইনি। এবং প্রক্টরের সাথে আমরা কথা বলেছি, প্রভিসির সাথে কথা বলেছি, তারা বারবার বলেছেন যে হাটাজারি থানার যে অফিসার ইনচার্জ আছেন তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছেন যে শিক্ষার্থীদেরকে সেভ করার জন্য, কিন্তু বারবার উনি বলেছেন যে আসলে ওনার পর্যাপ্ত ফোর্স নেই এবং উনি আসলে পর্যাপ্ত ফোর্স পেলেই উনি এখানে মোতায়েন করবেন বা ব্যবস্থা নেবেন। আপনি তো ছিলেন, আমরা এই যে দ্বিতীয় দফায় যে বিষয়টি দেখলাম, প্রচুর মারামারি দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ছাত্ররা 30 থেকে 35 জন ছাত্র আহত হয়েছে। আসলে দ্বিতীয় দফায় কিভাবে সংঘর্ষের সূত্রপাত হলো এই বিষয়টা যদি একটু আপনি আমাদেরকে শেয়ার করেন। যেমন এই বিষয়টা আমরা দেখেছি যে বেলা 11টার দিকে একটি ফেসবুক পোস্টে আমরা দেখতে পাই যে এখানে আসিফ ভবন নামে একটা ভবনে শিক্ষার্থীরা যেখানে থাকেন আর কি, সেই ভবনের নিচে স্থানীয়রা জড়ো হন এবং শিক্ষার্থীরা তাদের ফেসবুক পেজ বা বিভিন্ন গ্রুপগুলোতে তারা হচ্ছে বিষয়টা জানান যে এখানে স্থানীয়রা জড়ো হচ্ছেন এবং তারা শঙ্কার মধ্যে আছেন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন এবং সেই ঘটনাস্থলের দিকে যাওয়ার জন্য তারা যান এবং একটি পর্যায়ে দেখা যায় যে শিক্ষার্থীরা এবং এলাকাবাসী মুখোমুখি একটা অবস্থান নেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ প্রভিসি, একাডেমিক, কামাল উদ্দিন এবং আমরা প্রক্টর তানভীর হায়দার আরিফ ওনাদেরকে দেখলাম যে বেশ কয়েকজন। এখানে কারা কারা আহত হয়েছে আপনি দেখেছেন? আমরা সাংবাদিক আহত হয়েছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভিসি এরাও আহত হয়েছে কিনা একটু? যেমন ঘটনার সূত্রপাত আজকে যে দ্বিতীয় দফার সংঘর্ষের সূত্রপাত প্রথম দিকে একদম আহত হন হচ্ছে প্রভিসি, কামাল উদ্দিন। তার পরবর্তীতে আমরা দেখি হচ্ছে প্রক্টর এবং শিক্ষার্থীদের ব্যাপক পরিমাণে শিক্ষার্থী মাথায় ইনজিউর্ড হয় এবং ফিজিক্যালি বিভিন্ন জায়গায় ইনজিউর্ড হওয়ার বিষয়টা আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীদের উপরে চড়াও হচ্ছে, শিক্ষার্থীদের উপরে এলাকাবাসী চড়াও হচ্ছে এবং তাদের উপরে বারবারই একটা আক্রমণের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা আসলে প্রতিরোধ করার চেষ্টা করছেন আসলে, কিন্তু এরা এত অর্গানাইজভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করছে যে শিক্ষার্থীরা তারা পেরে উঠছে না আসলে বিষয়টা। আচ্ছা, এই যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই মুহূর্তে আমরা কাউকে দেখছি না, তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? আসলে আপনি তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কভার করেছেন, এই বিষয়টা যদি একটু জানাতেন। আসলে প্রশাসনের বিষয়টা কালকে রাত থেকে একটু ধোঁয়াশা, আসলে প্রশাসনকে আমরা খুব একটা স্পোর্টে দেখতে পাইনি। আমি কালকে রাতে যখন স্পোর্টে আসি তখন 2জন সহকারী প্রক্টরকে দেখতে পাই, কিন্তু যখন সংঘর্ষ শুরু হয়, কালকে রাতের মেইন সংঘর্ষ যেটা বলে বড় করে যে সংঘর্ষটা শুরু হয়, তখন তাদেরকে আমরা দেখতে পাইনি এবং নিরাপত্তা। ধন্যবাদ। এতক্ষণ আসলে আমরা জানছিলাম গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কি অবস্থা। তো এখনো পর্যন্ত আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা থেকে। অন্য প্রসঙ্গ, কৃষি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহার না করা সহ 3 দফা দাবিতে ময়মনসিংহ রেলপথ অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। দশম গ্রেডে কোনো কোটা থাকবে না, অর্থাৎ বিএসসি এবং ডিপ্লোমাধারী যারা কৃষিবিদ আছেন সবাই যাতে দশম গ্রেডে পরীক্ষা দিতে পারে সেটা সুযোগ দিতে হবে আমাদেরকে। আন্দোলনে যতগুলো অহিংস পদক্ষেপ স্টেপ রয়েছে আমরা সব স্টেপগুলো পালন করেছি। আমরা চাই এই দশম গ্রেডটা হচ্ছে আমাদের সবার জন্য মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে যাতে এখানে আমরা নিয়োগ পাই। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন রিপোর্টার ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে।
কৃষিবিদ ঐক্য পরিষদের একটা যে কৃষি ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি পালিত হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। এখানে কিন্তু আজকে বেলা 11:30 থেকে এখানে ট্রেন আটকে এখানে যে অবরোধ কর্মসূচি, ব্লকেট কর্মসূচি এটি পালন করা হচ্ছে। এখানে শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত যে উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, এইসব পদে যে নবম গ্রেডের যে পদগুলো রয়েছে সেগুলো উন্মুক্ত রাখা এবং নিয়োগ ছাড়া আসলে যে নবম গ্রেড পদোন্নতি সেটি বন্ধ করা এবং যে কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীদের ছাড়া কৃষিবিদ নামের আগে কৃষিবিদ ব্যবহার করা যাবে না এবং এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। এমন 3টি দাবি নিয়ে তারা এখানে কর্মসূচি আজকে পালন করছেন। আমরা সকাল 11:30 যেটি দেখেছি যে ঢাকাগামী হাওড়া এক্সপ্রেস ট্রেন তারা আটকে দেন এবং এরপর সেটি আটকে দিয়ে তাদের দাবির প্রেক্ষিতে তারা বিক্ষোভ করেন এবং এখানে প্রায় 1 ঘন্টা সেই হাওড়া এক্সপ্রেস ট্রেনটি আটকে দেওয়ার পর এখানে দুর্ভোগ কথা চিন্তা করে এবং এই রোগীদের কথা চিন্তা করে হাওড়া এক্সপ্রেসটি ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ময়মনসিংহ দিকে যাওয়া এবং নেত্রকোনাগামী হাওড় মহুয়া কমিউটার ট্রেনটি এই মুহূর্তে আটকা রয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে সুস্পষ্টভাবে তাদের দাবি মেনে নেওয়া হলে তারা এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন। অপরদিকে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তো তারা বলছেন যে আজকে কর্মসূচি যেন শেষ করা হয় এবং এই দুর্ভোগ থেকে তারা যেন মুক্তি পান। তো এই ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। রিটকারীর অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পদত্যাগ না করেই শিবির থেকে ভোট করছেন ফরহাদ। শেষ সময় এসে রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করছেন ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। আর নির্বাচন কমিশন বলছে ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। দিনরাত এক করে প্রচারণা করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, ভোট পক্ষে আনতে ভোটারদের সামনে তুলে ধরছেন নানান যুক্তি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়, তাদের ক্ষমতায়ন এবং তাদের যে সমস্যাগুলো, আবাসন, শিক্ষা, চিকিৎসার মতো যে সমস্যাগুলো ক্যাম্পাসে বিরাজমান, সেগুলো নিরসনের জন্য আমার নির্বাচনে আসার সিদ্ধান্ত। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি করতে। নির্বাচনী প্রচারণা ছাপিয়ে এদিন আলোচনায় ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রিট আবেদন। তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্রলীগের পদে থেকেও শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে পারেন না ফরহাদ। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার রিটে। এদিকে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে রিটকে স্বাগত জানিয়েছে ফরহাদ। মধুর ক্যান্টিনে প্রচারণায় এসে ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লাও প্রশ্ন তুলেছেন, ছাত্র শিবিরের নেতারা কিভাবে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পদে থাকতে পারেন। অবাক করার বিষয় যে একই সাথে ওনারা এত মজলুম একটা ছাত্র সংগঠন, পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পদ হোল্ড করে। তবে মধুর ক্যান্টিন ও কলাভবনে নির্বাচনী প্রচারণায় এসে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম জানিয়েছেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে অনেক আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে পারত। নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। নির্বাচনী পরিবেশ এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেরকম মেজর কোনো কিছু আমরা ব্যর্থ দেখি নাই। প্রার্থীদের চাহিদা মতো 210টি ভোট বুথ ও ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।
মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ। সরাসরি যাচ্ছি সেখানে। এই দায় কখনো এড়াইতে পারে না যে 24-এ যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষকে শহীদ হতে হলো, এটির দায় মূলত সেই সময় আওয়ামী লীগ ইম্পাওয়ার যারা করেছে তাদের উপর দায় বর্তায়। সেই অপরাধকে ঢাকবার জন্য আর কোনো ইস্যু না পেয়ে সেই ছাত্র শিবির নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এটি নিয়ে আমরা বিচলিত নয়, শিক্ষার্থীরা এটির জবাব 9 সেপ্টেম্বর দেবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, আজকে আপনারা একটি সংবাদ দেখেছেন, আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন, এটা খুব ভালো সংবাদ। আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো, বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। সেটি কোর্টের যেহেতু বিবেচনাধীন বিষয়, কোর্ট থেকে রায় আসুক সেটির অপেক্ষায় থাকবে এবং সেটির প্রতি আমার রেসপেক্ট এবং সম্মান এবং সেটিকে ওয়েলকাম করার জায়গাটুকু আমরা মানসিকভাবে প্রস্তুত এবং অলওয়েজ প্রস্তুত ছিলাম। আর এই ধরনের রিট এবং এই ধরনের যে আয়োজনগুলো করেছে, এটা সবচেয়ে ভালো হতো আরও আগে করতে আর কি, 7 দিন আগে করে, ইলেকশনের আগ মুহূর্তে করে, কেন যেন আমি জানি না কেন করেছে, আরও আগেও করতে পারতেন। এবং আইনি প্রক্রিয়া যাওয়াটা আমরা ইতিবাচকভাবে দেখছি। এবং সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাকসু নির্বাচনে প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের চেয়ার টেবিল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 2024-25 প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করেছে শাখা ছাত্রদল। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার টেবিল উপড়ে ফেলেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। পরে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল করে ছাত্রদল। নেতাকর্মীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ডাকসুতে কিন্তু ফার্স্ট ইয়ার ভোট দিচ্ছে, এমনকি প্রার্থিতাও করছে, সেখানে রাকসুতে প্রথম বর্ষ কেন ভোট দিতে পারবে না, এই একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবিতেই কিন্তু আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে এসেছিলাম। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা এসে তালা ভেঙে দিলে পুনরায় শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম। ছাত্রদল তাদের দলীয় কর্মসূচির আড়ালে রাকসুকে বানচাল করার জন্য, রাকসুকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এসে ভাঙচুর চালিয়েছে। কোন রাজনৈতিক সংগঠন এই বিশ্ববিদ্যালয়কে জিম্মি করার চেষ্টা করলে আমরা সাধারণ শিক্ষার্থী তা মেনে নেব না। রাকসু নির্বাচন কমিশন বলছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়। ফার্স্ট ইয়ারকে যদি ইনক্লুড করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্ত লাগবে, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত লাগবে। এবং আমার যেটা ধারণা যে এইটা করতে গেলে আমাদের বর্তমান যে তফসিল আছে এই তফসিল বাতিল করতে নতুন করে তফসিলের দিকে আবার যেতে হবে। এদিকে তৃতীয় দিনের মতো প্রচারণা চালান জাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চান তারা, দেন নানা প্রতিশ্রুতি। 29 আগস্ট থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে 9 সেপ্টেম্বর। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি রানার কাছে। রানা, উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা, হাতাহাতি, ধস্তাধস্তি, ভাঙচুর সব কিছু ছাপিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র আবারও বিক্রি শুরু হয়েছে। আমরা যেটি দেখলাম যে দুপুর 2টার কিছু আগে এখানে এই
শেষ দিনের যে মনোনয়নপত্র সেটি বিক্রি শুরু হয় এবং এই মুহূর্তে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা প্যানেলভুক্ত হয়ে এসে এই মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকালে ছাত্রদল এখানে অবস্থান নেয় কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং তারা দাবি করেন 2024-25 শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী রয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি করে। তার এক পর্যায়ে যখন রাকসুর রিটার্নিং কর্মকর্তা প্রবেশ করতে যান তাকে বাধা দেওয়া হয় এবং এই যে রাকসুর যে প্রধান গেট সেখানে তালা মারে। এর কিছুক্ষণ পরে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এখানে উপস্থিত হন এবং তিনি মনোনয়নপত্র কিনতে যখন রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে তাকে বাধা দেওয়া হয়। এরপর শুরু হয় উত্তেজনা, ধস্তাধস্তি এবং এর কিছুক্ষণ পর সাবেক সমন্বয়করা এবং শিক্ষার্থীরা তারা এখানে আসেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান হয় এবং সেটি অন্তত ঘন্টা তিনেক ধরে মুখোমুখি অবস্থান ছিল। এর এক পর্যায়ে আমরা দেখি সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এই কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আসেন এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তারা এই কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করতে সক্ষম হয় এবং সেখানে তারা প্রবেশ করার পর তারা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন। অন্যদিকে আমরা দেখছি যে ছাত্রদলের যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা একটি পাশে অবস্থান করছেন এবং সেখানে তারা তাদের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক চলছে। এই আজকের যে ঘটনা সেই ঘটনার পর আসলে তারা কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা এখনও আসলে আসেনি এবং আমরা যেটি দেখেছি যে সাধারণ যারা শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছেন, শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং যারা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশের আমেজ বিরাজ করছে, যদিও কিছুটা উত্তেজনা রয়েছে। এখানে আমরা সর্বশেষ ছাত্রদলের সাথে কথা বলেছি। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন যে তারা তাদের যে দাবি সেই দাবি আদায় করবেন। অন্যদিকে এখানে সাবেক সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এখানে বলছেন যে ঘোষিত যে তফসিল সেই তফসিল অনুযায়ী এখানে নির্বাচন হতে হবে। আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত রাকসু নির্বাচনে এখানে প্রায় 550 জন মনোনয়ন তুলেছেন এবং এর মধ্যে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন এবং অন্যান্য যারা বাম ঘরানার সংগঠনগুলো রয়েছে তারা প্যানেলভুক্ত হয়ে মনোনয়ন তুলেছেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে সহকর্মী জয় সেখানকার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন কেন্দ্র করে সকাল গড়িয়ে দুপুর হওয়ার সাথে সাথেই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের অনুষদগুলো আছে সেগুলোর ক্লাস শেষে যখন শিক্ষার্থীরা বেরিয়ে আসছিল তখন কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু হুমড়ি খেয়ে পড়ছিল শিক্ষার্থীদের ওপর। তারা কিন্তু বারবারই তাদের যে হাতে যে প্লে কার্ড ছিল সেটাতে নাম্বার সংবলিত এবং ছবি সংবলিত তারা বলছিল যে ব্যালট নাম্বার এবং নাম বলছিল এবং পদের নাম বলছিল এবং তারা ভোট প্রার্থনা করছিল। মনে হচ্ছিল যে নাম্বার মুখস্থ করার কোনো একটি বিষয় এখানে তৈরি হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে যার যার ব্যালট নাম্বার দিয়ে সবাই ভোটের কথা বলছেন এবং তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নবরূপে সাজাতে হলে, বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করতে হলে তাদের প্যানেল জয়ী হলে তারা সেই সকল জিনিস নিয়ে কাজ করবে এবং সেই সকল বিষয়গুলোর উপর তারা আলোকপাত করবে। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সাংগঠনিকভাবে 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে মোট 3টি প্যানেল, মোট 7টি প্যানেল ঘোষিত হয়েছে এবং বাকি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে। আমরা দেখেছি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থীদের বিভিন্নভাবে পরিচালনা করতে। একই সাথে দুপুরবেলা দেখেছি যে বিশেষ করে অনুষদগুলো যখন ছুটি হয়েছে, যখন ক্লাস থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে তখনই কিন্তু বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন পদের বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু ভোটের জন্য তাদের কাছে তাদের উপস্থাপন করছিল। একই সাথে তারা বলছিল যে এত নম্বর ব্যালটে আপনি ভোট দিবেন এবং এত নম্বর বিভিন্নভাবে তারা প্রচারণায় অংশ নেয় এবং একই সাথে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরকে জড়িত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। অনুমোদন করতে এবং তার একে অপরের কাছে ভোট চাইতে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের আজকের পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। করমর্দন করতে এবং তার একে অপরের কাছে ভোট চাইতে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের আজকের পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক।
বিকেল 4:30টায় জামায়াত, সন্ধ্যা 6টায় এনসিপি ও সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। 8টায় শুরু হবে জামায়াত ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। এরপর সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল আসবেন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায়। এরপর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে, যেটি মূলত আজকে 3টার সময় ছিল বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক, সেটি 7:30টায় করা হয়েছে সময়টি। এর বাইরে আমরা জানি যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও ধারাবাহিকভাবে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। দেশের যে পরিস্থিতি চলছে, বিশেষ করে এই মুহূর্তে যেই সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হামলার শিকার হয়েছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি আছে বিভিন্ন রাজনৈতিক মহলের তরফ থেকে, সেসব নিয়ে আলোচনা হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। একই সঙ্গে যেহেতু জুলাই সনদ চূড়ান্তকরণে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু সেটির বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে, কিভাবে এটি বাস্তবায়ন হবে, যেটি নিয়ে জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যদের দাবি রয়েছে যেটির আইনি ভিত্তি দিতে হবে। একই সঙ্গে বিএনপি সহ সমমনা দল যারা আসলে এটি আগামী সংসদের হাতে ন্যস্ত করতে চান, এটি মুখোমুখি অবস্থান রয়েছে। জুলাই সনদের প্রক্রিয়া নিয়ে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেটি নিয়েও আলোচনা হতে পারে। সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে কিন্তু আলোচনা হবে, যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকেও যে নির্বাচনের আয়োজনে যে প্রস্তুতি সেটি চলছে। প্রধান উপদেষ্টা এর আগে নির্বাচনের কথা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সেটি তিনি স্পষ্ট করে বলেছেন। সেসব নিয়েও কিন্তু আসলে যেই প্রস্তুতি, যেটি আসলে চলছে সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। সব মিলে আজকে প্রথম দিনে মূলত বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সঙ্গে যে আলোচনাটি হবে, এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে, সেটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। প্রধান উপদেষ্টা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যখনই আসলে কোনো ধরনের সংকট সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, তখন কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সঙ্গে কিন্তু বৈঠকের মধ্য দিয়ে আসলে কিন্তু তিনি দীর্ঘ বৈঠক করেছেন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে দেশ যাতে করে স্থিতিশীল থাকে সেজন্য তারা বলেছেন সবসময় অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছেন। আজকেও আসলে সেরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ কিছু দল এই সরকারের অধীনেই তা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবি গণভোটের মাধ্যমে দিতে হবে আইনি ভিত্তি। অন্যদিকে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় নির্বাচিত সংসদের উপর ছাড়তে চায় বিএনপি সহ সমমনারা। গণভোটের দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে এসব দাবির মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। হাসান ওয়ালির রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা। সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন, কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রাথমিক খসড়ায় 2 বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায়। 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন। এরই মধ্যে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে। দলটির এই নেতা বলছেন, আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে, কিন্তু সরাসরি জনগণের
কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের যে মতামতগুলো সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে। অনেকটা একই রকম মত জামায়াতে ইসলামীরও। তাদের দাবি প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট আগামী সংসদের উপর ছেড়ে দিলে 90-এর পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা দলটির এই নেতার। আমরা দুইটা সাজেস্ট করেছি, এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন হতে পারে আর সেকেন্ড হলো গণভোট হতে পারে। এটা সমাধান না করে যদি বলে যে একটা স্বাক্ষর করেন তাহলে এটা সবুজ বালকের মতো তো একটা রাজনৈতিক দল ভূমিকা হতে পারে না। এরশাদের পতনের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল তখন কারা ক্ষমতা এসেছিল, নির্বাচনের পরে কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। গণভোট গণপরিষদের মতো দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এমন দাবি করা হচ্ছে যাতে লাভবান হবে পতিত শক্তি। কি কারণে তোমার গণভোট করতে হবে, এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়ার ফলে যে পতিত শক্তি এখনও কিন্তু এরাই কিন্তু শক্তিশালী বেশি, তারা সুযোগ পাবে। আগামী 15 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করে এতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করতে চাই ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে পারে তৃতীয় দফার সংলাপ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য সৃষ্টি করতে পারে ফ্যাসিবাদের দোসররা। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান উপদেষ্টা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা ঘিরে গত কয়েকদিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে উঠে আসে এসব ঘটনা প্রসঙ্গ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পদক্ষেপ জানতে চাইলে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই তারা চায় নির্বাচন না হোক। নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে সেটি ধরে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যতটা প্রস্তুতি দরকার আইনশৃঙ্খলা বাহিনী ততটাই প্রস্তুত বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। রাস্তাতে কিন্তু জনভোগ সৃষ্টি করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দ্রুতই তাকে আইসিইউ থেকে বেডে নেওয়া হবে। এদিকে নূরকে ফোন করে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি। বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি। হাসপাতালটির পরিচালক জানান, নাক, কান ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কের রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান স্ত্রী মারিয়া। তার হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক। ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ
যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে। জুলাইয়ের প্রতি গণ অভ্যুত্থানের প্রতি যাদের রাগ রয়েছে তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না। এরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডার থেকে ভয়ঙ্কর। তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূরকে ফোন করে চিকিৎসার খোঁজ খবর নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া নূরকে দেখতে হাসপাতালে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি এখনও সংশয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভীর নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল কমিশনে আসেন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও কমিশনার রহমানুল মাসুদের সঙ্গে দেখা করেন তারা। পরে রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোসররা নির্বাচনে বাধা তৈরি করতে পারে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছেন তারা। রিজভী আরও বলেন, কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায় সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি। তিনি বলেছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে আর কোনো ছাড় দিতে চান না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কারো কাছে পেলেই তার সঙ্গে সঙ্গে জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাণিজ্য উপদেষ্টাও জানিয়েছেন, আগামীতে গ্রহণযোগ্যতা পাবে না পলিথিন প্লাস্টিকের ব্যাগ। যারা পাটের ব্যাগ তৈরি করবেন তাদের পাশে সরকার থাকবে বলেও জানান তিনি। বিকল্প কিছু না থাকলে তো পলিথিন ব্যবহার করবে, এটা নিষিদ্ধ করতে হইব আপনি ঘুরের থেকে। আমরা যদি বলি মামা ব্যাগটা ধরেন, কয় না পলিথিনে দাও। অবশেষে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ বাজারে এনেছে পরিবেশ ও বস্ত্র পাট মন্ত্রণালয়। মান ও আকার ভেদে এসব ব্যাগ কিনতে গুনতে হবে 20 থেকে 80 টাকা। পরিবেশ সুরক্ষায় এসব ব্যাগ তৈরি বিক্রিতে ভর্তুকি দিচ্ছে সরকার। রোববার সকালে কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে এসব ব্যাগের মান যেমন বাড়বে তেমনি বাড়বে কর্মসংস্থান। উদ্যোগটাকে সফল বাস্তবায়নের জায়গাটাতে যত বেশি সংখ্যক মানুষকে সম্পৃক্ত করা যায় এটা সফলতা তত বেশি বাড়বে। এ সময় পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন, আর কোনো ছাড় নয়, নিয়মিত অভিযানে বন্ধ করা হবে পলিথিনের ব্যবহার। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব, এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, পাট পণ্য তৈরি ও দেশি বিদেশি বাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের পাশে থাকতে চায় সরকার। $1 বিলিয়ন উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে। জানানো হয়, প্রথম পর্যায়ে টিসিবির 60 জন ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যের এসব পাটের ব্যাগ ছড়িয়ে দেওয়া হবে রাজধানীতে। ক্রমেই তা পৌঁছে যাবে দেশ জুড়ে ভোক্তার হাতে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। এছাড়া আরও 4 জেলায় কুপিয়ে হত্যা করা হয়েছে 4 জনকে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী পরিবেশ। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, 2 পক্ষের সংঘর্ষে নেত্রকোনায় প্রাণ গেল 2 জনের। শনিবার রাতে নেত্রকোনা সদর উপজেলার জামাটি গ্রামের বাড়িতে ফিরছিলেন দোজাহান। এই সময় তার উপর হামলা চালায় প্রতিপক্ষ রফিক ও তার সমর্থকরা। খবর পেয়ে দোজাহানের সমর্থকরাও পাল্টা হামলা চালায়। এতে প্রাণ হারান দোজাহান ও নূর মোহাম্মদ নামে 2 জন। রাস্তার মাঝে আক্রমণ করিয়া ওরা ফোনটা থামায়, আমার বাইরে ফোনটারও কুবাইছে, কুবাইয়া ফুসকুনি মাঝে ফালায়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মূলত ঘটনার সূত্রপাত। পরবর্তীতে আমরা এখানে এসে আসলে পুরুষ কাউকে পাইনি, আমরা 3 জন মহিলাকে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এদিকে চট্টগ্রামের বায়াজিতে ফুটপাতে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান আব্দুল্লাহ আল মনির পিন্টু নামে এক যুবক। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরের মনিরামপুরে আশরাফুল ইসলাম নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা খুন হন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের আগে আশরাফুল এলাকার বিএনপি কর্মী কামাল সহ 4 থেকে 5 জনকে মারধর করেন। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। ফাহরি ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং এর সম্পর্কে নাটকীয় মোড়। 7 বছর পর চীন সফরে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও সম্মেলনে অংশ নিলেও সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এতে দুই দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। একসময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও পাকিস্তান ইস্যুতে সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় নতুন মিত্রের সন্ধানে বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনা সংঘর্ষের 7 বছর পর প্রথমবার দেশটি সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদী চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন। চীনের তিয়ানজিনে শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর সম্মেলনের ফাঁকে শির সঙ্গে সাক্ষাৎকালে মোদী আরও বলেন, সীমান্ত ইস্যুতে দুই দেশ নতুন করে ভাবার পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারত ও চীনের জন্য বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ বলে জানান চীনা প্রেসিডেন্ট। শি জিনপিং এর আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ আরও প্রায় 20টি দেশের নেতারা। সোমবার পর্যন্ত চলবে শীর্ষ সম্মেলন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কোয়াড সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, দুই নেতার সম্পর্ক অবনতি হয় শুল্ক আরোপ ও পাকিস্তান নিয়ে ট্রাম্পের বিতর্কিত দাবির কারণে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুচ্ছ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক শিক্ষার্থী সহ আহত অর্ধশতাধিক। ক্লাস পরীক্ষা স্থগিত। বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। ভোট বানচালের চেষ্টা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ, ভাঙচুর। ডাকসুর ফরহাদের বিরুদ্ধে রিটে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।